স্বাগত একাত্তরের খেলা যোগে, সাথে আছি আমি কোহিনুর কণা। অনিশ্চিত এই পৃথিবীতে মৃত্যুই বোধহয় সব থেকে নিশ্চিত, সত্য এবং আকস্মিক। কখন আসবে আসলে বলে কয়ে আসবে না, এবং এমনভাবেই আসে যে আসলে বলার ভাষাও থাকে না। এমনই একটা অবস্থা হয়েছে মাহবুব আলী জাকির বেলায়ও। ম্যাচ শুরু হবে, তিনি হয়তো কতটা প্ল্যান করেছিলেন। প্রথমবারের মতো তিনি ঢাকা ক্যাপিটালসের ডাগ আউটে বসেছিলেন, সেই জায়গা থেকে কিন্তু দলের জয় তার দেখা হয়নি। আমরা একটু জ্যাকিকে নিয়ে আলোচনা করতে চাই এবং বিপিএল চলছে, সেই ম্যাচ নিয়েও তো কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে আছেন ক্রীড়া বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ। ইমরোজ আহমেদ, জ্যাকের ইন্টারভিউ আমরা শুনেছিলাম এর আগে। তিনি জাতীয় দলের কোচ হওয়ার জন্যও ইন্টারভিউ দিয়েছিলেন, মানে তিনি কোচ হতে চাচ্ছিলেন, কারণ বাংলাদেশের পেস বোলার যারা আছেন তার হাতেই গড়া। সেই দিক থেকে এবার বোধহয় প্রথমবার তিনি বিপিএলে কোনো দলের হয়ে সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। মানে তার এটা একটা স্বপ্ন ছিল যে তিনি সেখানে ডাগ আউটে বসবেন, সেখানে বসছেন। এবং ম্যাচের খানিকক্ষণ আগেও তিনি বলছিলেন যে প্রথম ম্যাচ জয়ের মোমেন্টামটা খুব বেশি দরকার, এবং এটা পেয়ে গেলে পরের বাকি টুর্নামেন্টটা খুব ইজি হয়ে যায়। সেই জায়গা থেকে তার দল জিতলেও কিন্তু সেই জয়টা তিনি দেখে যেতে পারলেন না। মানে তার অন্য সব স্বপ্ন পূরণ হলো, কিন্তু সেই স্বপ্ন পূরণের সেটা দেখার জন্য তিনি আর রইলেন না। ধন্যবাদ। সর্বপ্রথম আমাদের জ্যাকির ওনার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, এবং আসলে এটা একটা গ্রেট লস ফর দি ক্রিকেট ফ্র্যাটার্নিটি আমাদের দেশের জন্য। এবং জ্যাকির ইতিহাস যদি আপনি যদি ওনার পুরাতন খেলোয়াড়ি জীবন থেকে ইতিহাস দেখেন, তিনি কিন্তু প্রথম বিভাগ এবং সম্ভবত প্রিমিয়ার ডিভিশনেও খেলেছেন, কুমিল্লার হয়ে খেলেছেন, ধানমন্ডির হয়ে খেলেছেন, আবানের হয়ে খেলেছেন। এবং এরপর যখন উনি কোচিংয়ে এসেছেন, আপনি যেরকমটা বলছিলেন যে উনি কিন্তু ইন্টারভিউ দিয়েছিলেন আমাদের বাংলাদেশ টিমের কোচ হওয়ার জন্য, এবং সেখানে তিনি কিন্তু খুব সাবলীলভাবে বলছেন যে তারা খুব আন্তরিক, বিসিবি আমাকে ভালোভাবে সব কিছু করেছেন, কথা বলেছেন, বাট হয়তোবা যদি যোগ্য মনে করেন আমাকে নিবেন। তারপরেও কিন্তু ওই সুযোগটা পান নাই, বিকজ এটার অন্যান্য আরও পেরিমিটার আছে, সেটা বিসিবির বিবেচনায় হয়তোবা আসে নাই। তবে একটা জিনিস স্বাভাবিক, কিছুক্ষণ আসার আগেও দেখছিলাম ফেসবুকে, আই থিঙ্ক অভিষেক যাদব নামে একজন ইন্ডিয়ান প্লেয়ার, হি হ্যাজ রিটেন অন জ্যাকি সম্বন্ধে যে আমি ওনার জন্য অনেক দোয়া করছি, এবং কারণটা হচ্ছে আমি ভারতের হওয়া সত্ত্বেও আমার খেলার বোলিং অ্যাকশন নিয়ে বিরাট একটা সমস্যা ছিল। সেটা জ্যাকি স্যার আমাকে ভিডিওর মাধ্যমে 10 দিনে সেই জায়গা থেকে আমাকে চলে আসার একটা সাহায্য করেছেন, উতরে যাওয়ার। এবং এই কাজটা আমাদের দেশে অনেকেই করতে পারেন নাই। তার মানে ধরুন আমরা হয়তো ওরকম প্রসার তার দেখি নাই টিভিতে, আর আমরা তো সম্ভবত আমাদের এই যুগের টিভিতে টিআরপির জন্য খেলোয়াড় এবং স্পেশালাইজড কিছু জিনিস নিয়েই আমরা সবসময় মনোনিবেশ করি। আমরা অনেক 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 ব্যক্তিত্ব আছেন যারা খেলাধুলার সাথে জড়িত, আপ্রাণভাবে চেষ্টা করে যান, অক্লান্ত পরিশ্রম করেন, সেই মানুষগুলোকে অনেক সময় দেখি না আমরা। তো জ্যাকি হয়তো বা তেমনই একজন ছিলেন, তাকে আমার মনে হয় না খুব বেশি আমরা মিডিয়াতে দেখেছি, কিন্তু তার এই যে বিস্তার, তার যে প্রভাব, তার যে খেলার প্রতি আগ্রহ ছিল এবং প্লেয়ারদেরকে নিজের করে তৈরি করার মতন ছিল, সেই জায়গাটায় তিনি কিন্তু ছিলেন একজন ব্যতিক্রমী মানুষ। হয়তো আরো অনেকে আছেন, আমরা হয়তো বা অনেকেই হয়তো তাকে চেনে না, যারা একেবারে খুব সাধারণ, যারা জাতীয় দলের সাথে আসলে যারা ওতপ্রোতভাবে জড়িত তাদেরকে খুব বেশি চেনে। কিন্তু যারা চেনা প্রয়োজন, যেমন গতকাল যখন এই ঘটনা ঘটার পরে শরীফুল ইসলাম স্ট্যাটাস দিয়েছেন যে তারা যখন ওয়ার্ল্ড কাপ জিতেছিল আন্ডার-19, সেই দলে তো পেস বোলিং কোচ ছিলেন তিনি। মানে কিভাবে করে তাদেরকে সেই কিভাবে আসলে ওয়ার্ল্ড কাপ জিততে হবে বা সেই সময় পারফরমেন্সের সব কিছু তো তিনি আসলে দেখভাল করেছেন প্রত্যেকে। তাসকিনের ব্যাপারটা খুব বেশি উঠে এসেছে। তাসকিন তখন আসলে বুঝতেন না, তার বয়স কম ছিল, ইম্যাচিউর ছিলেন। তিনি যখন বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে সেটা আসলে তিনি সামলে নিয়েছিলেন, কিভাবে করতে হবে সেটা তিনি বলে দিয়েছিলেন। আপনি যেমন ইন্ডিয়ান ক্রিকেটারের কথা বলছিলেন, রেফারেন্স টানছিলেন, সেরকম মানে যাদের আসলে চেনা দরকার, যারা আসলে জানেন, তারা প্রত্যেকেই কিন্তু আসলে তার এই কথাগুলো গতকাল বলেছেন যে কিভাবে তাদের ক্যারিয়ারের সাথে জ্যাকি জড়িত। একটা জিনিস বলতে চাই সেখানে যে বিসিবি অনেক করেন, সবার প্রতি অনেক নজর রাখেন, সবারই কল্যাণমুখী অনেক কাজ করছেন বিসিবি। বাট এই যে মানে যারা এই যে কারিগর প্লেয়ার তৈরির, এই মানুষগুলোর প্রতি বিসিবিকে আরেকটু কি বলবো, আরেকটু মনোনিবেশ করা প্রয়োজন। আপনি বিশ্বাস করলে, আমি জানি না আপনার এটা নিয়ে হয়তো ইনভেস্টিগেশন আপনারা দেখতে পারেন, আমার মনে হয় যারা এই কোচিং
প্রফেশনে আছে আমাদের দেশে তারা খুব লো পেইড, Exactly. এবং সবাই মরে যাওয়ার পরে আমরা তাকে খুব উদ্গ্রীব হয়ে যাই সবাইকে সম্মান দেওয়ার জন্য, কিন্তু ওনারা যখন বেঁচে থাকেন সেই সময়টা তাদেরকে কতটুকু আমরা সম্মান দিচ্ছি, আমি কারোর প্রতি মানে বলছি না যে তারা করছেন না, আর আমার মনে হয় এটা যথেষ্ট না। সেই জায়গাটা থেকে যারা এই কোচিং প্রফেশনে আছেন, মে ইট বি ক্রিকেট, মে ইট বি এনি স্পোর্টস, তারা কিন্তু একটা নিবেদিত প্রাণ, তাদেরকে কিন্তু আমরা আসলে যথেষ্ট সম্মান দিচ্ছি না আর্থিকভাবে, যথেষ্ট টেক কেয়ার করছি না, মূল্যায়ন করছি না। তো সেই জায়গাগুলোতে সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর আসলে অনেক দায়িত্ব আছে। আমরা সবাই শুধু মেডেলের পিছনে ঘুরছি, কাপের পিছনে ঘুরছি, কিন্তু Exactly, যারা এই আমরা কাজগুলো করে যাচ্ছেন সেই মানুষগুলোর প্রতি যদি আমরা নিষ্ঠার সাথে যদি সেই মানুষগুলোর প্রতি আমরা আমাদের যতটুকু করার আছে সেই কাজগুলো না করি, তাহলে দেখবেন আসলে এটা কেউ সঠিকভাবে সেই প্রফেশনটাকে চালিয়ে নেওয়া সম্ভব না। নিশ্চয়ই, কারণ তারা যে এত কিছু মানে যে আমরা বলছি এক্সপোজার পাচ্ছেন না বা সেইভাবে হয়তো সবসময় থাকছেন না, তারপরেও কাজটা করে যাচ্ছেন শুধুমাত্র ভালোবাসা থেকেই তো একেবারে। গতকাল আসলে তিনি তারই মারা যাওয়ার খবরের সাথে সাথে আমরা দেখেছি ঢাকা ক্যাপিটালস আর ফ্যামিলির দায়িত্ব নিয়েছেন এবং তারা খুব কুইক রেসপন্স করেছেন, এটা একটা দারুণ ব্যাপার। এর সাংঘাতিক দারুণ ব্যাপার আমি মনে করি। ধরুন এই বিপিএলটা নিয়ে যখন আমরা খুব উন্মাদনা করি, তো বিপিএলটা আসলে কেন করা হয় এটার উত্তর কিন্তু কেউ দিতে পারবে না, আমি বলতে পারি আপনাকে। আমার কাছে প্রথমেই মনে হয়েছে বিপিএলটা বিকাম এ বিজনেস ভেঞ্চার, কারণ এটার মডেলটা এসছে ইন্ডিয়া থেকে এবং সেখান থেকে সবাই দেখেছে অনেক রকমের আর্থিক সঙ্গতি হচ্ছে, অনেক উন্নতি হচ্ছে, ব্যবসা হচ্ছে, সেই কারণ থেকেই শুরু। আমাদের ক্রিকেটটাকে যদি এগিয়ে নিতে যাই এখনকার যুগে বিপিএলটা সেই রকমভাবেই আসা উচিত, এবং যতগুলা খেলার মাঝখানে আমরা যেই রকম বিভিন্ন রকমের অসঙ্গতি দেখছি, সেই জায়গাটায় যারাই খেলাতে এগিয়ে আসছেন এই পেট্রোনাইজিং করার জন্য, যারা এটাকে ব্যবসায়িক ভেঞ্চারই ধরুক অথবা ক্রিকেটকে পেট্রোনাইজ করুক, তারা এসছেন, তারা কিন্তু খেলাটাকে নিজেদের আর্থিক অনুদান বলুন, আর্থিক সহযোগিতা বলুন, সেখান থেকে কিন্তু ক্রিকেটটাকে এগিয়ে নিচ্ছে ওনারা, এবং এইটা কিন্তু একটা দারুণ খবর। আমি আশা করি ওনারা ওনাদের প্রমিসে স্টিক থাকবেন এবং ওনারা এই পরিবারটাকে সঠিকভাবে লালন পালন করবেন এবং সঠিকভাবে ওনারা তাদের পরিচর্যা বলবো না, তাদেরকে যদি টেক কেয়ার করা যায় সেই জায়গাটায় কিন্তু বিরাট বড় একটা পাওয়া হবে। এবং এরকম কি বলবো, এরকম ম্যানেজমেন্ট করার জন্য কিন্তু বিসিবিকেও আমার মনে হয় আপনি ইন্স্যুরেন্স করেন বা আপনি যে কোনো কিছু করেন, আর্থিক নিরাপত্তাটা যদি খুব বেশি জরুরি আসলে এই সময়টাতে, কারণ কেউই তো আসলে একা না, প্রত্যেকেরই পরিবার আছে, পরিবারের জন্য ক্যাপিটালস ডিজার্ভ প্রেইজ এবং তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং তাদের প্রতি আসলে অনেক দোয়া থাকবে যে ওনারা এইরকম একটা কাজ করেছেন। নিশ্চয়ই আমরা প্রত্যেকেই তার আত্মার মাগফিরাত কামনা করি, তিনি যেখানেই থাকুন ভালো থাকুন সে প্রত্যাশাই করি। তার দল জিতেছে, ঢাকা ক্যাপিটালস জিতেছে গতকাল রাজশাহীর সাথে। রাজশাহী যে যখন গতকাল তার আগের দিন যখন প্রথম ম্যাচ খেললো তাদেরকে আমরা দেখলাম 192 করে ফেললো 2 উইকেটে, মানে তাদের উইকেটই নেওয়া যাচ্ছিল না। গতকাল তারা একেবারেই লো স্কোরিং একটা ম্যাচ খেললো। সেই মানে এই যে একদিনের ব্যবধানে এইরকম উলট পালট, এটা কিভাবে দেখছেন? এবং অবভিয়াসলি ঢাকার ম্যাচে দুজন ক্রিকেটার ছিলেন যাদেরকে নিয়ে আমরা প্রায়ই আলোচনা শুনতে পাই সমর্থক মহল থেকে, নাসির হোসেন এবং সাব্বিরকে নিয়ে, তারা দুজনও খেলেছেন। সব কিছু মিলে এই ম্যাচটা নিয়ে আপনার কি বিশ্লেষণ? দেখুন আসলে টি-20 তো আনপ্রেডিক্টেবল খেলা, খেলার বিভিন্ন সময়ের স্টেজের তারতম্যের কারণে অনেক প্লেয়ারের পারফরমেন্সেরও তারতম্য হয়। আপনি যে কোনো সময় আন্ডার প্রেশার থাকলে সেই সময় হাউ ইউ প্লে, এবং যখন নর্মাল প্রেশার ছাড়া খেলছেন তখন কিভাবে খেলছেন, তার সাথে ভাগ্যেরও একটা ব্যাপার আছে। সেই জিনিসটাও আসলে আমরা প্রায় দেখি যে ভাগ্য অনেক সময় অনুকূলে থাকে না। তো তেমনটাই যদি হয়ে থাকে আমি অবাক হব না। তবে আগের দিনের খেলার থেকে যদি আমরা ইফ উই ক্যারি ওভার কনফিডেন্স হয়ে গিয়েছিলাম কিনা সেটাও কিন্তু একটা বিষয়। তবে কোনো প্লেয়ারকে ছোট করা যাবে না যে এই প্লেয়ারগুলো তাদের উইকেটগুলো নিয়েছেন এবং তারা দারুণ খেলেছেন। এবং সেই জায়গা থেকে আমি বলবো যে বিপিএলের সিলেটে যেই রানটা আমরা দেখছি এর আগেও কিন্তু দেখেছি, কারণ সেটা আবার প্রথম ম্যাচে আমরা দেখেছি, দুটো ম্যাচেই 170 ক্রস করেছে। গতকাল আবার এক ম্যাচে 132, এক ম্যাচে 144, মানে লো স্কোরিংই বলা চলে এই সময়টার বিবেচনায়। বাট আমি যেই উইকেটগুলো নেওয়া দেখেছি সেই উইকেটগুলো কিন্তু দারুণ উইকেট নিয়েছে। আপনি যদি মোহাম্মদ আমিরের কথা বলেন, আপনি এখানে যদি মাহমুদ নোয়াখালীর খেলার সময় মাহমুদুলের উইকেটগুলো দেখলাম,
সবগুলো বাংলাদেশের জায়গায় খালেদ দারুণ খালেদ বল করেছে। মানে তারা যেভাবে বল করেছেন এবং ধরেন এখন এই শীতের সময় যদি আপনি বলকে এবং পিচের এবং ওয়েদারের সাহায্যে যদি আপনি সঠিক জায়গায় বলগুলো করতে ইটস বিকাম আনপ্লেয়েবল সামটাইম, তখনই কিন্তু ধসটা নামে এবং ধস নামলে কিন্তু টি-20-তে ফিরে আসা খুব বিরাট একটা প্রতিবন্ধকতা, সেই জায়গা থেকে সহজে খুব ফিরে আসা যায় না। তারপরেও বলবো যেভাবে খেলাটা শুরু হয়েছে, লো স্কোরিং ম্যাচ অলওয়েজ বিকাম ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড হাই স্কোরিং ম্যাচে মোটামুটি প্রেডিক্টেবল থাকা যায় যে প্রবাবলি অপোনেন্ট এটা ছুঁতে পারবে না। তো লো স্কোরিং ম্যাচের টেনশনটা ডিফারেন্ট অ্যান্ড হাই স্কোরিং ম্যাচে হয়তো বা ফেভারিট টিম যদি ভালো করে ফেলে সেই জায়গাটায় নিজেদের পক্ষে অনেক সময় উৎসাহটা বেশি থাকে। তো সব কিছু মিলিয়ে মনে করি এই 4টা খেলা হয়েছে। আপনি যেমনটা বলছিলেন নাসির এবং সাব্বিরের, নাসির এবং সাব্বির দারুণ খেলেছেন, কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে তারা নাসিরকে একটু স্লো মনে হয়েছে কিনা কম্পারেটিভলি যদি আমরা সাব্বিরের সাথে কম্পেয়ার করি? কিছুটা তো অবশ্যই মনে হয়েছে, এবং সেই জায়গাটা থেকে বলবো যে আমরা তাদের যদি টি-20-তে ফিরে আসতে হয় বা জাতীয় দলে ফিরে আসতে হয়, অনেকগুলা স্টেজ পার আসলে হতে হবে। বাস্তবসম্মত কিনা, আপনি যতই ভালো আপনাদেরই করুক। একটা রিপোর্ট দেখছিলাম বিরাট কোহলির সম্বন্ধে, প্রবাবলি আপনারই একটা স্টেটমেন্ট, সেখানে বলছেন বিরাট কোহলির মতন প্লেয়ারকেও ভারতীয় দলে ফেরত আসার জন্য অনেক পরীক্ষা দিতে হচ্ছে, যার ইতিহাস এবং রেকর্ড দেখে হয়তো বা নতুন প্রজন্ম খেলা শিখছেন, খেলার রাস্তায় হাঁটছেন। তাহলে আপনি চিন্তা করে দেখেন, আমরা যদি মনে করে নিই সাব্বিরকে এবং নাসিরকে ফিরে আসতে হয়, সেই জায়গাটার থেকে তাদেরকে অনেক পরিশ্রম করতে হবে এখনো। এবং নতুন প্রজন্মে যারা খেলছেন, আপনি ধরেন আমাদের পারভেজ ইমন বলেন, তানজিম তামিম বলেন, এবং যারাই খেলছেন তাদের সেই জায়গাগুলোটা তারা কিন্তু মোটামুটি এখন স্থির করে ফেলেছেন যে তারা এই জায়গাটায় সঠিকভাবে খেলছেন। নতুন কিছু আরও প্লেয়ার আসবেন, তবে আমার একটা জিনিস মনে হয় আমাদের বিপিএল এর টাইমিংটা ইজ ভেরি রং। কারণ এখন ইন্টারন্যাশনাল টি-20 চলছে একটা দুবাইতে, আরও বিগ ব্যাশ চলছে, এই সমস্ত বড় বড় জায়গাতে সমস্ত ভালো বিদেশি প্লেয়ারগুলো চলে যাচ্ছেন, এবং ওই জায়গা থেকে বলবো যে আমরা একটু পিছিয়ে পড়ছি। কারণ আমরা যদি আরও কিছু ভালো বিদেশি প্লেয়ারের সান্নিধ্য পেতাম, আমাদের প্লেয়ার আরেকটু এখানে ম্যাচিউর একটা হতো। ব্যাপার আছে, যেমন চলতেই তো থাকবে, বা ধরেন এই সময়টা ছাড়া সেভাবে বিসিবির হাতে সময়ও থাকে না, কারণ শিডিউল তো থাকেই, এফটিপি অনুযায়ী তো আসলে করার সুযোগ থাকে না। বিপিএলটাকেই যদি আমরা এতটাই আসলে স্ট্যান্ডার্ড করে ফেলতে পারতাম, যে যেখানে প্লেয়াররা আইএল টি-20, এসি টি-20 এইসব বেছে না নিয়ে বিপিএলটাকে আগে প্রায়োরিটি দিত, সেটাও তো করতে পারতাম। আমরা তো এমনও দেখেছি অনেক ক্রিকেটার নাম রেজিস্ট্রি করেছেন, তারা আবার উইথড্র করে নিয়েছেন, কারণ তারা আসলে শিওর না এখানে খেলবেন কিনা, পারিশ্রমিক পাবেন কিনা, কেমন হবে, তাই না? তো সেই জায়গাটা তো আসলে সমস্যা আছে। আপনি দেখুন এখানে যে প্লেয়ারগুলো আমাদের আসছেন তারা কিন্তু অলমোস্ট পরন্ত বেলায়, এবং সেই প্লেয়ারগুলো জানেন যে তারা হয়তোবা যে আপ মার্কেট আছে সেইখানে তাদের হয়তোবা মূল্যায়ন হবে না। আমার কাছে তেমনটা মনে হচ্ছে, আমি ভুল হতেও পারি। তো সেই জায়গা থেকে বিপিএল যারা আমরা করছি, আমাদের বিসিবিকে আসলে প্লেয়ারদের আকৃষ্ট করার জন্য আমাদের কিছু ডিপ্লোমেসি দরকার, এবং প্লেয়ারদের প্রতি আসলে আমাদের এই আর্থিক যেই কি বলবো, আর্থিক যে ইনভেস্টমেন্ট যেটা আমরা করছি সেই জায়গাটায় কিন্তু আরেকটু মনোনিবেশ করতে হবে। কারণ দিস ইজ টোটালি হ্যাজ বিকাম এ বিজনেস ভেঞ্চার। প্লেয়ারদের জন্য আর্থিক কতটুকু রিটার্ন পাচ্ছি আমরা অর্থনৈতিকভাবে, সেই জায়গাটা ওনারা দেখেন। প্লাস যারা প্রমিজিং প্লেয়ার, সেই প্লেয়ারগুলো কিন্তু খেলতে আসেন যে তারা কম্পিটিটিভ খেলার জন্য তারা এখানে এসে কিভাবে উপরের দিকে যেতে পারবে। যেরকম ধরুন নেপালের লামিচানের কথা যদি আপনি বলেন, স্পিনার, সে কিন্তু মোটামুটি এখন আমাদের বিশ্ব ক্রিকেটে ছোট নাম হলেও কিন্তু সে কোয়াইট প্রমিনেন্ট নাম। এই প্লেয়ারটাকেও কিন্তু আমি দেখছি যে তিনি কিন্তু দারুণ বল করেছেন, আপনি যদি খেয়াল করে থাকেন। সেই রকম প্লেয়াররা যদি যে কোনো দেশেরই হোক, তারা যদি আসেন, আজকে রাশিদ খান ওয়ার্ল্ডের ওয়ান অফ দি বেস্ট লেগ স্পিনার হিসেবে আপনি ধরছেন, কিন্তু রাশিদ খান যখন প্রথম খেলেছেন তখনও কিন্তু লামিচানের মতনই কিন্তু ছোট একজন প্লেয়ার ছিলেন। সেখান থেকে আজকে এই অবস্থায় আমাদের রিশাদের কথা যদি ধরেন, সে বিগ ব্যাশে সবাইকে মাতাচ্ছেন। তো এইরকম এক প্লেয়ার যারা বারিং প্লেয়ার উপরে উঠে আসছেন এক সময়, ওই রকম প্লেয়ার যদি আসে তখন কিন্তু আমাদের টোটাল ক্রিকেটটাকেই কিন্তু সাহায্য করবে। যদি পুরানো কথায় যেতে চাই, যখন আমাদের বিপিএল ছিল না, যখন বিসিবি এতটা সচ্ছল ছিল না, তখনও কিন্তু আমরা টেস্ট স্ট্যাটাস পাওয়ার আগে আমাদের বাংলাদেশের খেলাগুলোতে বিদেশি প্লেয়ারদের প্রিমিয়ার লিগেও প্রচুর বিদেশি প্লেয়ার খেলতেন, এবং তারা কিন্তু আকৃষ্ট হতেন এখানে
আমাদের যারা ক্লাবগুলো চালাতেন তারা কিন্তু তাদেরকে এনেছেন এবং সেই সময় খেলেই কিন্তু আমাদের প্লেয়ারগুলো পরিপক্ক হয়েছেন, আন্তর্জাতিক মানে ওঠার চেষ্টা করেছেন এবং সেটার ফলশ্রুতিতে কিন্তু একটা সময় 2000-এর দিকে আমরা কিন্তু টেস্ট স্ট্যাটাস পেলাম। তারপরেই কিন্তু ইতিহাস বদলে গেল। ক্রিকেট এখন সব কিছুর ঊর্ধ্বে, আমাদের সব কিছু খেলার মধ্যে। তো সেই জায়গা থেকে বলবো আমাদের বিপিএলটা যখন আমরা গোছাচ্ছি এটা নিয়ে একটু বিসিবিকে আরেকটু মনোনিবেশ করতে হবে। বিদেশি ভালো প্লেয়ারদেরকে যদি আকৃষ্ট করতে পারে, আমরা কাউকে ছোট করছি না, সবাই কিন্তু খেলে না, যাচ্ছে। যেহেতু একটা কম্পিটিটিভ টুর্নামেন্ট এবং এন্টারটেইনিং সব থেকে বড় কথা, সেটার জন্য তো আসলে সেই রকম প্লেয়ারই দরকার। বিপিএল চলছে, আমরা এখনো ট্রফির মুখ দেখিনি, এভাবেই তো আসলে এরকম চ্যালেঞ্জের মধ্য দিয়ে আসলে বিপিএল চলছে। তারপরেও মাঠে যখন আসলে খেলা শুরু হয়, আমরা শুধুমাত্র মাঠের খেলা নিয়েই কথা বলতে পছন্দ করি এবং সেটাকে এনজয় করতে পছন্দ করি। নিশ্চয়ই সেই খেলা নিয়ে আপনার সাথে আরও আলোচনা হবে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যুক্ত থাকার জন্য। ধন্যবাদ।